10 বছর আগে বা 5 বছর আগে মানুষ কল্পনা করে যে আমি যা পড়ছি সেটা আবার দেখতে পাচ্ছি। এডিটর হিসেবে লোটাস সাহেব যেটা করছেন অসাধারণ। চ্যালেঞ্জ মোকাবেলা করেছিল বলেই ডেইলি সান টিকে আছে। 15 পেরিয়ে 16 বছরে পদার্পণ করেছে ডেইলি সান। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমরা কিছুদিন আগে বাংলানিউজ24.com এর অনুষ্ঠান করেছি, সেটা 16 পেরিয়ে, সেটাও 15 পেরিয়ে 16তে পদার্পণ করেছে। তো একইভাবে বসুন্ধরা গ্রুপের আর একটি প্রতিষ্ঠান ডেইলি সান এই যে 16তে পদার্পণ করলে এটা একটা বড় আনন্দের খবর। এটা মিডিয়ার জন্য যেমন আনন্দের খবর, তেমন বসুন্ধরার জন্য আনন্দের খবর। এছাড়া এই মুহূর্তে একটা মুক্ত আবহাওয়ার দিকে আমরা যাচ্ছি। এই সময় গণমাধ্যমের অনেক সচেতন ভূমিকা রাখার সময় এসেছে। দেশ এবং জাতি একটি ক্রাইসিস, মানে একটা যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে, যখন মিডিয়ার ভূমিকা অত্যন্ত দায়িত্বশীল হতে হবে, নাহলে অনেক বড় ধরনের বিপদও আসতে পারে। সেই ক্ষেত্রে ডেইলি সান অতীতে যেমন ভূমিকা রেখেছে, আশা করছি যে ভবিষ্যতেও তেমনই ভূমিকা রাখবে। এবং গণমাধ্যম হিসেবে বাংলাদেশের অনেক গণমাধ্যমের ভেতরেও ডেইলি সান উজ্জ্বল একটা অবস্থান নিয়ে রেখেছে। যেমন তার নাম, আমরা আশা করছি কাজটাও তেমনভাবেই প্রস্ফুটিত হবে। ধন্যবাদ। এই যে 15 বছর একটা দীর্ঘ পথ চলা, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটা চ্যালেঞ্জিং 15 বছর? ধরুন, একটা সংবাদপত্র যারা প্রকাশ করে, প্রতিদিন খবর লেখা হয়, সেটা সঠিক, কিন্তু সেই খবরটা পরের দিন পাঠকের হাতে পৌঁছে দেওয়ার যে বিশাল কর্মযজ্ঞ, এই যে ম্যানেজারিয়াল জায়গাটা অত্যন্ত দুরূহ এবং কঠিন কাজ, এই যারা করছেন, একজন এডিটর হিসেবে লোটাস সাহেব যেটা করছেন, আমাদের লোটাস ভাই, অসাধারণ। তো এই টোটাল কর্মযজ্ঞের সঙ্গে যে ধরনের কার্যক্রম জড়িত থাকে, একটা ধরনের পত্রিকায় লেখা, এরপরে সেটাকে ছাপার কাগজে রূপান্তরিত করা, ছাপাখানা, তারপর সেটা ডিস্ট্রিবিউশন করা, এরপরে এর আর্থিক দিকগুলো আছে, এর সার্কুলেশনের দিকগুলো আছে, 4-5টা দিক ম্যানেজ করে একটা পত্রিকাকে বাজারে এনে পাঠকের কাছে জনপ্রিয় করে তোলা, এবং বাংলাদেশের মতন একটি দেশে, তৃতীয় বিশ্বের দেশে, একটি ইংরেজি কাগজ পরিচালনা করে সেটা প্রতিদিন প্রকাশ করা অত্যন্ত কঠিন কাজ। এবং এই কঠিন কাজটায় আমাদের এই ডেইলি সান করে যাচ্ছে, এবং সেটার সঙ্গে ধরেন যে যুক্ত রয়েছে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ভূমিকা রয়েছে। ওতপ্রোতভাবে তারা সার্বক্ষণিক নজরদারি করছেন এই কার্যক্রমের সঙ্গে। সেই কারণে এটা সম্ভব হয়েছে। এবং সেটা হচ্ছে যে মানুষের সেবায় গণমাধ্যম যে ভূমিকা রাখতে পারে, সেটা তথ্য সেবা, সেটা আমার মনে হয় যে ডেইলি সান সঠিকভাবেই দিয়ে যাচ্ছে, এবং নেতৃত্বের ক্ষেত্রে সঠিকভাবে দিচ্ছে আর কি। আচ্ছা, আজ থেকে 15 বছর আগে ট্রু অ্যান্ড ইম্পার্শিয়াল এই স্লোগান নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিল ডেইলি সান। লক্ষ্য ছিল বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। আজ 15 বছর পর এসে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে ডেইলি সান আসলে কতটা পেরেছে, কতটা সফল হয়েছে? এই 15 বছর ছিল একটি, মানে যে সরকার ব্যবস্থা ছিল টিকে, এটা একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচার সরকার ছিল, অগণতান্ত্রিকভাবে ক্ষমতার টিকে ছিল, জাতির মাথায় জগদ্দল পাথরের মতো টিকে ছিল। সেই সময়ে সঠিক তথ্য লেখা এবং প্রকাশ করা ছিল কঠিন কাজ। তো সেই ক্ষেত্রে কতটা নিরপেক্ষ ভূমিকা রাখা সম্ভব হয়েছে প্রশাসনের নানা ধরনের চাপের মধ্যে, সেটা একটা কঠিন প্রশ্ন বটে। তো মনে করি যে এখন সেই সময়টা পেরিয়ে গেছে, সেই দুরূহ সময়টা অতিক্রম করেছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছিল বলেই ডেইলি সান টিকে আছে। তো আশা করি যে আগামী দিনে এই চ্যালেঞ্জ আরও সুন্দরভাবে মোকাবেলা করে ডেইলি সান এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের ডেইলি সান কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। তো এটা একটা পত্রিকার জন্য কি মনে হয় যে কতটা জরুরি 2025 সালে দাঁড়িয়ে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেমন এখন যুগটা হচ্ছে ডিজিটাল যুগ। মানুষ এখন কাগজ পড়ে যতটা, তার চাইতে মানুষ দেখার সুযোগ পাচ্ছে বেশি। ভিজুয়ালি মোবাইলের মাধ্যমে সবাই সব কিছু দেখছে। সেক্ষেত্রে ধরেন যে ভিডিও দেখার একটা অবারিত সুযোগ তৈরি হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। 10 বছর আগে বা 5 বছর আগে মানুষ কল্পনা করে যে আমি যা পড়ছি সেটা আবার দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যখন মানুষ ভিডিওতে বা চলমান ছবি দেখছে, ভিডিও দেখছে, তখন মানুষের আগ্রহের জায়গা তো সরাসরি জিনিসটা দেখতে চাওয়া। তো সেই সরাসরি দেখতে চাওয়া বা ভিডিও দেখা এবং দেখতে পারানো, এই যে দেখানো কোনো একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরা, আগে তো শুধু লেখার প্রতি মানুষের আগ্রহ থাকে, সেটা ছিল কম। আমাদের দেশে বিপুল জনগোষ্ঠী আছে, কম শিক্ষিত এবং অর্ধশিক্ষিত অথবা নিরক্ষর। তো তারা অক্ষরের মাধ্যমে না শিখলেও
ভিডিওর মাধ্যমে কিন্তু তারা শিক্ষাটা অর্জন করতে পারবে, শিখবে না শুধু, জানতেও পারবে। তো সেই ক্ষেত্রে গণমাধ্যমের নতুন একটা যে ট্রেন্ড বা ধারা তৈরি হয়েছে ডিজিটাল মাধ্যম, সেই মাধ্যমে মানুষকে একেবারে আরও কাছে নিয়ে যাওয়া, আরও গণমাধ্যমকে মানুষের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা দেখছি যে আমরা বাংলা নিউজে আমরা আলাদা করে সম্পূর্ণ আলাদা সেট আপ রেডি করেছি, ডেইলি সানও করেছে, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ অন্যান্য গণমাধ্যমগুলো খুব রিসেন্টলি আপনি খেয়াল করবেন যে সবাই ডিজিটাল প্ল্যাটফর্ম করছে। এখন এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি সঠিক ভিডিওটা বা সঠিক কন্টেন্টটা দিতে পারছেন কি না, এবং সেটা যে এআইয়ের যুগে, ফ্যাক্ট চেকিংয়ের যুগে আপনি সঠিকটা যদি না দিতে পারেন, তাহলে আপনার জন্য আপনি যেমন ক্ষতিগ্রস্ত হন, দর্শক হিসেবে মানুষও ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে খুব সচেতন থাকার দরকার রয়েছে, তা না হলে ভুল তথ্য ভুলভাবে যেতে পারে। সেটা খুবই ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ। এআই প্রযুক্তির সময় এই ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন তার সহায়ক, তেমনই সেটা বড় চ্যালেঞ্জও বটে এআই প্রযুক্তি। আমি মনে করি যে এআই প্রযুক্তির মাধ্যমেই এটাকে এগিয়ে নেওয়া সম্ভব এবং খুব দ্রুততার সঙ্গে যে কোনো ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সর্বশেষ ছোট করে জানতে চাবো যে ডেইলি সানের কাছে আপনার প্রত্যাশা কি সামনে? ডেইলি সানের কাছে প্রত্যাশা সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করুক, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ডেইলি সানকেও ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা।